আমি এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন স্যারকে তার সাংবিধানিক সংকট ও জুলাই বিপ্লব, সংবিধান ও গণ অভ্যুত্থানের দৃষ্টিকোণ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে আলোচনা রাখবার জন্য। আমাদের এটা কেউ যদি মনে করে যে এটা কোটা সিস্টেম থেকে এই কয়দিন আগে শুরু হয়েছে জন্য একটা অভ্যুত্থান, কোটা সিস্টেমের একটা আন্দোলন ছিল দ্যাট টার্নড এ মুভমেন্ট অফ রেজিম চেঞ্জ। অনেকে এভাবেই বলে যে ছিল কোটার সিস্টেমের, হয়ে গেছে এক দফা। আপনারাই করেছেন, ইউ লেড দ্য নেশন, ইউ লেড আস। এই যে ইয়াং আপনারা যারা আছেন, গ্রেটফুল টু অল অফ ইউ, এবং যারা বাইরে আছে, গভর্নমেন্টে আছে, স্টুডেন্টস, লিডার্স এবং রিপ্রেজেন্টেটিভস, তাদের যে এই প্রোগ্রামস, তাদের যে এজেন্ডা, তাদের যে অ্যাকশন, তার ফলে অভ্যুত্থান হয়েছে। আবার যে একটা পর্যায়ে এসে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণের জন্য, রাষ্ট্র তৈরি করবার জন্য, বৈষম্য বিরোধী একটি সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য, একটা প্রতিনিধিত্বমূলক গভর্নমেন্ট প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। দ্যাট গোজ ব্যাক টু 1962। কেমন হিস্ট্রি যারা পড়ে, এই সমস্ত পড়ে, বলে কি ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার, তাই না? ল স্টুডেন্ট অনেকেই আছে। ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার। আমাদের যে কনস্টিটিউশনালিজম, যে আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশনালিজম, কনস্টিটিউশনাল হিস্ট্রি, এটা আমরা আইসোলেশন আমরা এটা পড়তে পারি না। উই গো উইথ হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস। কেমন সিন্স 1905, 11, 1919 ভারত শাসন আইন, 1935, 1947, 1954 এর কনস্টিটিউশন, 62, 69 এর রেভলিউশন, তাই না? গণ অভ্যুত্থান, দেন 70, অল অফ এ সাডেন বললো আমরা 10 এপ্রিল আমরা একটা অস্থায়ী সরকার গঠন করে ফেললাম, তাই না? ইট ওয়াজ এ স্বায়ত্ত শাসন, 6 দফা, তাই না? আজকে সময় কম, বাট আমি আসপেক্টসগুলো বলছি। হাউ ডিড ইয়োর অভ্যুত্থান অর বিপ্লব, যেটাই বলেন, দ্যাট গট ইটস শেপ। ইন কনক্লুশন, যেটা আমি প্রথমেই বলি, ওয়েদার দিস ইজ রেভলিউশন অর মাস upheaval or uprising, এইটা আমি যদি বলি, স্যার আছেন লয়ের প্রফেসর, আমরা কি বলি, যেটা কোথাও 50% this, 50% this, or the thing that did not have any example, এটা আমরা লতে বলি কি সুই জেনারিস। কেমন? এটা আমি বলছি ইদানিং বিভিন্ন লেকচারে, এখানে ওখানে, দিস ইজ এ সুই জেনারিস। আমাদের যে বিপ্লব হয়েছে, বিপ্লব অনেকে বলছেন, ফরহাদ মুজাহার এন্ড আদার স্কলার্স, ফিলোসফার্স। তো আমি যদি বলি, আমরা দিস ইজ এ সুই জেনারিস, এটা নিজেই ইটস ওন কাইন্ড। আমাদের যেটা হয়েছে চেঞ্জ এবং অভ্যুত্থান, বিপ্লব, সবগুলোর মিশ্রণে দিস ইজ এ সুই জেনারিস। এটা নিজেই একটা definition. It has got its own definition. Does not match with other pre-existing, come on, examples. এটা আমরা প্রমোট করতে চাই। এবং নাম্বার 2, এটা আমরা কেন বলছি? বিকজ আমাদের যে কনস্টিটিউশনালিজম, এটা আমরা বলি এটা পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম। কেমন? এটা হলো পলিটিক্যাল কনস্টিটিউশনালিজম। আমাদের যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক সেট আপ, এটা হলো পলিটিক্যাল সেট আপ। বেসিসটা কি? পিপল। যেমন মানুষের প্রতিনিধিত্ব করার জন্য মানুষের একটা সোশ্যাল কন্ট্রাক্ট, দিস ইজ এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, তাই না? দিস ইজ এ সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট, ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট। নাগরিকদের শাসিত হবার জন্য একটা আইনি দলিল, এটা কনস্টিটিউশন, রাইট? এখন এই অভ্যুত্থান তো আর কনস্টিটিউশনের অধীনে হয়নি। কেমন? অনেকে বলছে এটা কোথায় আছে সংবিধানে? আমরা সংবিধানে নেই। সংবিধানে আছে পিপলস সভারেন্টি,
people's political sovereignty. কেমন? People's sovereignty যেহেতু আছে, people may change a regime through revolution, through programs, through actions. সেইভাবে করে জনগণের যে শক্তি, আর্টিকেল 7, মানুষের যে পলিটিক্যাল সভারেন্টির কথা বলা হয়েছে, সে মানুষের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, মানুষের যে শক্তি, জনগণের যে উইল, এটা পলিটিক্যাল সায়েন্টিস্টরা লিখে যে রিপাবলিকান নেচার অফ এ স্টেটক্রাফট অফ গভর্নেন্স, সেটা কি? সেটা ইজ এ জেনারেল উইল, জি ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল, তাই না? ঠিক আছে না? জি ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল. So what is the basis of these Dr. Yunus regime? The basis is, foundation is general will, G capital W capital. আচ্ছা, এখন আর্টিকেল 7 ক এবং 7 ক, সেটাতে বলা আছে শক্তি প্রদর্শন করে কনস্টিটিউশন যদি সাসপেন্ডেড হয় তাদের সর্বোচ্চ শাস্তি হবে। তো আমাদের এখানে তো কনস্টিটিউশন সাসপেন্ডেড হয়নি। কেমন? কি মার্শাল ল এসে কনস্টিটিউশন সাসপেনশন করেছে? ইভেন ইমার্জেন্সিও দেওয়া হয়নি। অন দ্য ভেরি 5th of August there was no emergency, there is no martial law, so constitution is there. আরেকটা ভার্সন আছে, on the very day of revolution বা গণ অভ্যুত্থান, constitution automatically redundant হয়ে গেছে। এটা ভেরি একটা এক্সট্রিম জুরিসপ্রুডেন্সিয়াল প্রপোজিশন, তাই না? The constitution is not there on 5th of August 2 p.m. because the head of the government, she left, and there was no parliament, and there was no cabinet, come on, and there was no continuity of the government, the previous government. So constitution had been suspended, কি বলে, ipso facto, automatically. এটা একটা এক্সট্রিম একটা ভিউ আছে, এটা আমরা রাখলাম যেহেতু আমাদেরকে হেল্প করবে। নাম্বার 2, আমরা যেটা বলি এখন সেফ, there should have been a provisional constitution. কেমন? একটা প্রভিশনাল কনস্টিটিউশন 2-3 পৃষ্ঠা হতে হতো। একটা প্রভিশনাল কনস্টিটিউশন করা যেত ওই সময়, ভেরি প্রভিশনাল, সে 3-4 পেজেস। তারা শহীদ মিনারে এসে অথবা গণভবনে এসে দে উড হ্যাভ টেকেন ওথ, তাই না? এবং নতুন একটা গভর্নমেন্ট সেদিনই গঠন করা যেত, যেটা অনেক পলিটিক্যাল ফিলোসফার, থিঙ্কার বা আমাদের সোশ্যাল সায়েন্টিস্ট, constitutional experts, they are promoting এটা advocating for that. কি জন্য? বলে এটা হলো একটা constitutional vacuum. কেমন? এখানে there is no constitution, she is suspended, redundant, we need এটা একটা interim government, interim constitution, provisional constitution দিয়ে এই সরকার তৈরি হতে পারতো। আচ্ছা, নাম্বার 2, এখন কিভাবে হয়েছে? পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, প্রেসিডেন্ট ইজ দেয়ার, ইলেক্টেড বাই দ্য প্রিভিয়াস রেজিম। ইলেক্টেড না, ইলেক্টেড আমরা সিলেক্টেড বিকজ দ্যাট পার্লামেন্ট ওয়াজ নট ইলেক্টেড, তাই না? there is no election. আচ্ছা, but for the sake of continuity, come on, for the sake of continuity, we had the president's approval everywhere. প্রেসিডেন্টের যে কাজগুলো তাকে দিয়ে এখনো সব হচ্ছে, উনি নিয়োগ করেছেন, ওথ পড়াচ্ছেন, এখনো হি ইজ ডুইং হিজ জব ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, হয়তো এক সময় সেটা অন্য একটা শেপ নেবে। তো এই প্রেসিডেন্টের বাইরে
দেখা গেল যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং যারা গাইড করেছে বলে টিচার্স নেটওয়ার্ক, আদার স্কলার্স অ্যান্ড পলিটিশিয়ানস, আর যারা মাস্টার মাইন্ডস, মাহফুজ আলম, তাই না, অ্যান্ড আদার্স, আদার্স, মাশাআল্লাহ, ভেরি গুড। তারা এবং এক্সপার্টরা, আই বিলিভ অ্যাটর্নি জেনারেল সহ আর্টিকেল 106-এ একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, তাই না, অ্যাপিলেট ডিভিশন থেকে। অনলাইনে একটা ওপিনিয়ন নিয়েছে অ্যাপিলেট ডিভিশনের, একটা 1 পৃষ্ঠারও কম, মেবি 11-12 লাইন্স, 11-12 লাইন্স একটা ওপিনিয়ন কনস্টিটিউশনের 106 অ্যাডভাইজারি ওপিনিয়ন অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন যখন মনে করে কোনো একটা লিগাল ইস্যুতে সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নেওয়া জরুরি, তখন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের অনুরোধে একটা ওপিনিয়ন দিতে পারে। তো এটাও একটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি দিয়েছে এই গভর্নমেন্টকে। এই গভর্নমেন্ট 106-এর যে ওপিনিয়ন নেওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট উপদেষ্টা মণ্ডলীদের শপথ দিয়েছে, সেভাবে এটাও একটা লিগ্যাল বেসিস, কনস্টিটিউশনাল বেসিস। আর যেটা আমরা দেখি যে ফ্রেঞ্চ রেভলিউশন কেমন, ওখানে কোনো একটা এজেন্ডা ছিল না, কেন, তাই না, একক নেতৃবৃন্দ, একক নেতা, নো, ইটস লাইক অলমোস্ট সিমিলার টু দিস। একেবারে বিফিটিং না, যার কারণে আমি এটাকে সুই জেনারিস বলছি। দিস ইজ আওয়ার বাংলাদেশি মুভমেন্ট অফ জুলাই অগস্ট অফ 2024। এটা নিজে একটা সুই জেনারিস, এটা নিজে একটা জেনার, নিজে একটা কাইন্ড, এটার কোনো তুলনা সারা ওয়ার্ল্ডে নাই। কেমন, এখন এটা গেল কনস্টিটিউশনাল ফাউন্ডেশন। কেমন, আমাদের যেটা নজির একটা আছে যে এরশাদের স্বৈরাচারী যে এরশাদের পতন হলো, কেমন, 1990, 6th of December 1990। মূলত 3-4টি রাজনৈতিক দলের আন্দোলনের ফলে এরশাদের পতন হয়েছিল। তখনও কনস্টিটিউশনাল একটা চ্যালেঞ্জ এসেছিল। কেমন, কি হবে কনস্টিটিউশনাল এই চ্যালেঞ্জ যদি আসে? তখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ। হি ওয়াজ দ্য চিফ জাস্টিস। তখন রাজনৈতিক দলগুলো গিয়ে তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি এসে কেমন এই রেসপন্সিবিলিটি পালন করুন, রাষ্ট্রের এই ক্রাইসিস টাইমে, রাষ্ট্রের এই ক্রুশিয়াল টাইমে আপনি এসে আমাদেরকে গাইড করুন, এখানে একটা ফেয়ার ইলেকশন করেন, 5th ইলেকশন, বাংলাদেশে 5ম নির্বাচন, জাতীয় সংসদ। তখন প্রেসিডেন্ট এরশাদ সেদিন, তার পতন 6, সেদিন উনি করলেন কি, উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য পলিটিক্যাল লিডার্স, কেমন, 90 সালে, তখন উনি সমস্ত রাজনৈতিক দলের একটা কনসেনসাস হলো। এটা আমাদের কিন্তু বুঝতে হবে যে অনেকে বলে ইনস্টেন্স কি আছে, এটাও একটা ইনস্টেন্স। There was no provisional constitution and constitution was not suspended. তখন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ had to বলি, তখন তো পলিটিক্যাল পার্টি তাকে বাধ্য করেছে, তাই না, যে ইউ অ্যাপয়েন্ট চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ as Vice President of the Republic। কেমন, চিফ জাস্টিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। অ্যান্ড দেন এরশাদ তাকে শপথ পড়িয়েছেন, কেমন, দেন হি লেফট, তাই না? সো ওয়ার ইজ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন ফর দ্যাট? ওয়ার ইজ দ্য ল? ল ইজ পাবলিক opinion. Law is general will.
reflected in the programs taken by the then political parties of Bangladesh. This is the consensus. This was the consensus. People, তাদের পলিটিক্যাল পার্টির উপর আস্থা রেখেছিল পুরা দেশে। আমরাও তখন আন্দোলন করতাম, সবই তো মনে আছে। দেন চিফ জাস্টিস শাহাবুদ্দিন পরে কি করলেন? আবার হি ওয়েন্ট ব্যাক টু জুডিশিয়ারি। আনপ্রেসিডেন্টেড, কেমন একটা অ্যাক্টিং চিফ জাস্টিস একটা দেশের, হি টুক ওভার দ্য লিডারশিপ অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট। কেমন? অন কনক্লুশন অফ হিজ জব হি ওয়েন্ট ব্যাক। উনি ছিলেন 6 ডিসেম্বর 1990 থেকে 9 অক্টোবর 1991। 9-10-1991 সালে উনি আবার চিফ জাস্টিস হয়েছিলেন। এগুলো কি কোনো আইন ছিল? অল কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, কেমন? নট ইন দ্য লেটার্স বাট বাই ওয়ে অফ পাবলিক ওপিনিয়ন। পাবলিক ওপিনিয়ন কে দিয়েছে? এগুলো কিন্তু কেউ ভোট দিয়েছে? নো। সেটার জন্য আলাদা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়ে ইন্টারিম রেজিমে ওই কয় মাসের জন্য তো কোনো কিছুই হয়নি। দেন 11th amendment কনস্টিটিউশনের that validated all the acts, কেমন? কর্ম, যজ্ঞ, শপথ, নিয়োগ, কেমন? রাষ্ট্রের সমস্ত কিছুকে ভ্যালিডেটেড করা হয়েছে থ্রু 11th amendment। এখনো আমরা সেটা আমাদেরই একটা দৃষ্টিভঙ্গি, এক্সপেকটেশন যে এখনো যে কনস্টিটিউশনাল যে চ্যালেঞ্জেসগুলো আছে, আমরা বলছি পাবলিক ওপিনিয়ন, জেনারেল উইল, কেমন? পিপলস পলিটিক্যাল সভরেন্টি, আমাদের পলিটিক্যাল কনস্টিটিউশনালিজমের যে প্র্যাকটিস, কনভেনশন ওভার দ্য ইয়ার্স, কেমন? 6 দফা থেকে শুরু করে সবগুলো যে পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, বলে ল, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স গো টুগেদার। পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টস that is an ingredient of our neo-constitutionalism. কেমন? This is a neo-constitutionalism আমরা যে সরকার চালাচ্ছি, কেমন? এখন নাম্বার 3, এটা আবার 3 নাম্বার পয়েন্ট হলো ওয়েদার আমাদের এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত কিনা, যেটা একটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল কোয়েশ্চেন ছিল। এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমাদের এখানে 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনে ঢোকানো হয়েছিল, তাই না? কেয়ারটেকার গভর্নমেন্ট স্কিম যেটা ছিল, সেই স্কিমটা ঢুকানো হয়েছিল আমাদের 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা পরবর্তীতে সুপ্রিম কোর্টে এটা বাতিল হয়ে যায়, তাই না? এটা তো মনে আছে কি জন্য বাতিল হয়েছিল। বলল যে কনস্টিটিউশনের একটা ওয়ান অফ দ্য বেসিক স্ট্রাকচারস, মৌল বৈশিষ্ট্য হলো সংবিধানের যে এটা একটা প্রজাতন্ত্র, মানুষের, জনগণের দ্বারা নির্বাচিত, রিপ্রেজেন্টেটিভস উইল গভর্ন দ্য নেশন। কেয়ারটেকার গভর্নমেন্ট এটা অনির্বাচিত, সুতরাং ইট অ্যাসল্টস দ্য ভেরি ফ্যাব্রিক্স অফ দ্য কনস্টিটিউশনালিজম ভিজাভি দ্য বেসিক স্ট্রাকচার। এটা ছিল 13th অ্যামেন্ডমেন্ট জাজমেন্টের রেশিও ডিসাইড এন্ড ডাই। তো ইট ইস এ রং, কেমন? এটা এখন আবার রিভিউ হবে। আর্টিকেল 11 কি বলে? প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ করা, এটা নিশ্চিত করবে, এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো এটা হলো জেনারেল কনস্টিটিউশনাল স্কিম। ইন দ্য ইভেন্ট অফ সে এই ধরনের ভ্যাকিউম, যেটা যে সময় ডক্ট্রিন অফ নেসেসিটি আমরা বলি, দ্যাট গিভস ভ্যালিডিটি to a political consensus to mitigate the situation, কেমন?
আর্টিকেল 11 এর উপর রিলাই করে 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করা হয়েছিল মূলত। এখন যেটা আমরা বলি যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের মেয়াদ, এই গভর্নমেন্টের ফাংশনারি, এই গভর্নমেন্টের ডিসিশন মেকিং, সমস্ত বিষয়গুলো কমফোর্টেবলি ডিল করা যেত যদি একটা ইন্টারিম প্রভিশনাল কনস্টিটিউশন হতো। দিস ইজ অন দ্য টেবল। এখন যেটা আরেকটা প্রপোজিশন এসেছে যে এই কনস্টিটিউশন আমরা যদি রিরাইট করব কিনা, নাকি এটা সংস্কার করব না পুনর্লিখন করব। কালকেও এটা হয়েছে না এখানে, এই যে প্রফেসর ডক্টর আলী রিয়াজ না, ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটি, ইটস আ ভেরি রিনাউন্ড স্কলার, প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান, জনাব ফরহাদ মাজহার এবং আরো যারা আছেন সমমনা, they are advocating for rewriting the constitution। কেমন? সেটার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, সময় সাপেক্ষ, হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের রিরাইটিং কেন হতে পারে? রিরাইটিং এই জন্য হবে, আমাদের এখানে দেখেন এই যে 1919 ভারত শাসন আইন 47 এর কনস্টিটিউশন অ্যারেঞ্জমেন্ট ফর ডিভিশন, 54, 62 কনস্টিটিউশন, 6 দফা 66, এরপরে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, কেমন, 69 এর অভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার যে স্টেটমেন্ট, সমস্ত জায়গাতে যেটা অলি আহাদ তার জাতীয় রাজনীতি 1945 থেকে 1975, পেজ 349, সবগুলোর মূল স্পিরিট কি ছিল, অবজেক্টিভ কি ছিল? শাসনতন্ত্র স্থায়িত্বের বৈশিষ্ট্য ও গুণসম্পন্ন হইলে উহাতে অবশ্যই সমগ্র জাতির ইচ্ছা ও বিচার বুদ্ধির প্রতিফলন হইতে হইবে। আচ্ছা, দিস ইজ দ্য অবজেক্টিভ, ফান্ডামেন্টাল। মানুষের যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, জনগণের ইচ্ছার প্রতিফলন, রিফ্লেকশন হইতে হইবে একটা শাসনতন্ত্র যদি ভালো শাসনতন্ত্রের জন্য। তো আমাদের এগুলো বিশাল একটা কর্মযজ্ঞ। ওয়াই ডিড আওয়ার ডেমোক্রেসি ফেল? কেন রিরাইটিং লাগবে? কেয়ারটেকার, এই যে ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম মৌলিক কাজ, যারা আমরা আজকে সেমিনারও বলছি, দ্য পলিটিক্যাল পার্টিস, ছোট বড় স্কলার্স, থিঙ্ক ট্যাঙ্কস, যারা বলছে 3 মাস, 6 মাস, 1 বছরের জন্য ইলেকশন দিয়ে দেন, আমরা টোটালি এটার বিরুদ্ধে। ওয়াই? আগে পলিটিক্যাল পার্টি আপনাদের রিফর্ম করেন। কেমন? কনস্টিটিউশন ইজ, এটা কতগুলো লেটার্স, পেজেস, কেমন? কনস্টিটিউশন তো আমাদের এখানে অনেকেই বলেছে, অনেক জুডিশিয়াল রিভিউর অনেক জাজমেন্ট আছে যে আমাদের এখানে ফান্ডামেন্টাল রাইটস ভেরি গুড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, স্টেট পলিসি ভেরি গুড, কেমন? আরও অনেকগুলো প্রভিশন আছে, প্রিএম্বল ভেরি গুড, সোশ্যাল জাস্টিস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, সমস্ত আইডিয়ালসগুলো এখানে স্টেটেড করা আছে। বাট ওয়াই ডিড আওয়ার ডেমোক্রেসি ফেল? ভেরি স্যাড কোয়েশ্চেন। কেমন? সেই যে এরশাদ বিরোধী আন্দোলনের পরে, কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের আগে পরে, ইভেন 1996 ইলেকশনের আগেও একটা বিশাল আন্দোলন হচ্ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কনস্টিটিউশনাল স্কিমের মধ্যে নিয়ে আসতে, যার কারণে 13 অ্যামেন্ডমেন্টটা আমরা নিয়ে এসেছি অ্যাকর্ডিংলি। ওয়াই? বিকজ তখন ডক্টর কামাল হোসেন, দ্য রিনাউন্ড কনস্টিটিউশনাল এক্সপার্ট, আমাদের গুরু, উনি প্রায়শ বলতেন ইন হিজ লেকচার, সেমিনার, ডিবেট, এভরিওয়্যার, স্যার আইভর জেনিংসকে কোট করতেন। স্যার আইভর জেনিংস কনস্টিটিউশনাল এক্সপার্ট, তাই না? উনি আইভর জেনিংস বলেন কি,
right to vote is the fundamental of all the fundamental rights. তো আমাদের তো সেটা ছিল না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে লাস্ট 15 ইয়ার্সে, ইউপি এখানে ওখানে। ডিড উই হ্যাভ এনি মিনিংফুল ইলেকশন? নো। লাস্ট 14, 18, 24-এ পার্লামেন্টারি ইলেকশন হয়েছে পারপোর্টেডলি। ডিড ইউ ভোট? Why are you now crying for election and 3 months, 6 months? No, we don't need that democracy. We need a just society. এবং সেই জন্য 66 এর 6 পয়েন্টস, 69 এর অভ্যুত্থান, 70 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল কনস্টিটিউশন রচনার জন্য। দ্য টার্ন mass uprising, তাই না? কনস্টিটিউশনাল যে আইডিয়ালস, কেমন? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, কেমন? ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, রিপাবলিকান ক্যারেক্টার অফ আওয়ার ডেমোক্রেসি, আমরা কি এটা অ্যাচিভ করতে পেরেছি? সো ওয়াই আর ইউ নাও ক্রাইং ফর ইলেকশন? উই ডোন্ট নিড এনি দিস সর্ট অফ ইলেকশন। উই নিড ট্রু কনস্টিটিউশনালিজম। সেটার জন্য আমাদের কষ্ট করতে হবে। আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্টকে তার জন্য রিফর্ম এজেন্ডা তাদের নিতে হবে। পলিটিক্যাল পার্টি যেগুলো আছে, পলিটিক্যাল পার্টিজ, ইসলামিক গ্রুপস, তাদের অনেক হোমওয়ার্ক করতে হবে, কেমন? আর আমাদের যে লেগেসি, কেমন? লেগেসি অফ স্ট্রাগল ফর ডেমোক্রেসি, দ্যাট হ্যাজ নট এন্ডেড। কখন সেটা স্ট্রাগলটা স্টপ হবে? প্রতি সময় এরকম হবে? নো। স্টুডেন্টরা যে রক্ত দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, লাস্ট 15 ইয়ার্স পলিটিক্যাল পার্টিগুলো সাফার করেছে, কেমন? রাইটিস্ট, লেফটিস্ট, সেকুলার, ওলামায়ে কেরাম, রাইটার্স, থিঙ্কার্স, জার্নালিস্ট, কে সাফার করেনি? সো ডোন্ট ডু দ্য সেম মিস্টেক এগেইন। দিস ইজ দ্য হাই টাইম। এখনই আমাদের আসতে হবে, আমরা এটা রিপাবলিকান নেচার অফ ডেমোক্রেসি। রিপাবলিকানটা কি? There is no monarchy. We don't need any dictatorship here. We need a true republican character in our democracy. এখন সেটা কিভাবে হবে? যেমন রাজনৈতিক সংকটে সবাই ঐক্যবদ্ধ হয়, তাই না? ইন পলিটিক্যাল ক্রাইসিস সবাই একমত হয়, এখনো একমত হয়েছে, পুরো জাতি একমত হয়েছে। মেয়েদের অংশগ্রহণ মানে ওয়ান্ডারফুল। ওয়াই? বিকজ অফ দিস মাদারল্যান্ড। আমরা খুবই হতভাগা জাতি যে আমরা বারবার এটা করতে হচ্ছে। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট একসময় এসেছিল যে রাষ্ট্রের যে গণতান্ত্রিক চরিত্র সেটি অনির্বাচিত মানুষের দ্বারা শাসিত হলে হারিয়ে যায়। বরং আমাদের আর্গুমেন্ট হলো, রাষ্ট্রের যে গণতান্ত্রিক চরিত্র সেটি ধ্বংস হওয়ার বদলে বরং সেটা সুরক্ষা হয় এই সমস্ত কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে। সেটা কনস্টিটিউশনে 13 অ্যামেন্ডমেন্ট, এটা একটা কনস্টিটিউশনাল ফ্রড হয়েছে, জানেন সবাই। চিফ জাস্টিস এবিএম খায়রুল হক শর্ট অর্ডারে উনি বলেছেন এটা প্রসপেক্টিভলি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল, আরও 2 টার্ম চলবে। এর মধ্যে পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে অ্যাপিলেট ডিভিশনের সংক্ষিপ্ত রায়টি এসেছে 10 মে 2011, সংক্ষিপ্ত আদেশ। 2 টার্মসের জন্য আবার রাখা যেতে পারে। তার আগেই 3 জুলাই 2011 গভর্নমেন্ট কি করলো? অ্যাবলিশ করে দিয়েছে। ফলত what has been the consequence? No election, no democracy, no কি বলে যে effective local government, কিছুই হয় না। সো লোকাল গভর্নমেন্ট এটাও তো বেসিক স্ট্রাকচার। কেমন? সংবিধানের অন্যতম বেসিক স্ট্রাকচার হলো লোকাল গভর্নমেন্ট।
কেমন? মিউনিসিপ্যালিটি, ইউনিয়ন পরিষদ, উপজেলা, সবগুলো এগুলো হলো লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট আমাদের কনস্টিটিউশনের যে প্রভিশন, লোকাল গভর্নমেন্টগুলো হবে তাও ইলেক্টেড মানুষের দ্বারা, যাতে মানুষের লোকাল গভর্নেন্স তারা নিজেরাই তৈরি করতে পারে। সেটা আমরা টেরিবলি অ্যাসল্টেড হতে দেখেছি। পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ বারিড নাও। এটা একটা হাই টাইম যে ইয়াং স্কলার্স এখানে যারা আছে, রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতে হবে আমাদের সবাইকে। আর এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, প্রতিটি সেক্টরে তাদের সংস্কারের জন্য ইন্টেনশন আছে, প্রত্যেকটা সেক্টরে সংস্কারের জন্য তাদের হেল্প করতে হবে আমাদের। এখন শাসন ব্যবস্থার অন্যতম ভিত্তি কি বলে অমর্ত্য সেন? উনি বলেন জনযুক্তি, পাবলিক রিজনিং। কেমন? জনযুক্তি। হ্যাঁ, তো আমাদের একটা কনস্টিটিউশন একটা ছিল, একটা গভর্নমেন্ট ছিল, 3টি ইলেকশন হয়নি, নো মিনিংফুল, নো ইফেক্টিভ, নো পার্টিসিপেটরি ইলেকশন। ইন দ্যাট আমরা আসলে রাষ্ট্রের রিপাবলিকান ক্যারেক্টারটা একেবারে পঙ্গু করে দিয়েছি। রাষ্ট্রের যে রিপাবলিকান ক্যারেক্টার, ডেমোক্রেটিক ভ্যালিউস, কনস্টিটিউশনাল স্কিম, সমস্ত রুল অফ ল এখানে তো ছিল না। সমস্ত কিছু আমরা অ্যাসল্টেড করে দিয়েছি। এখন কি রকম স্কিম লাগবে, কি রকম রিফর্ম লাগবে সেটা বলি অমর্ত্য সেনের ভাষায়। উনি বলেন পাবলিক রিজনিং। কেমন? জনযুক্তি। তিনি বলেন যে জনযুক্তি বলতে বোঝায় রাজনৈতিক আলোচনা এবং জনগণের পছন্দকে কার্যকর করতে নাগরিকদের অংশগ্রহণ করার সুযোগ। এগুলো হলো ফ্রিডম অফ স্পিচ, চয়েসেস, এক্সপ্রেশন, থটস। অর্থাৎ পুরো রাষ্ট্রযন্ত্রে জনগণের অংশগ্রহণ করার সুযোগ। সেই সুযোগ যদি থাকে তাহলে হবে সেটি একটি প্রকৃত ডেমোক্রেসি। সেটিকেই বলে যে একটা কনস্টিটিউশনালিজমের সরকার। এই জিনিসটা আমরা পেলাম না। এখন সামনের দিনগুলোতে সেটি আমাদের সংস্কারে রিফ্লেকশন হতে হবে। মাদি এখন অনেকে বলেন যে সুপ্রিম কোর্ট এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টকে আনকনস্টিটিউশনাল বলেছে, ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে। সেই সুপ্রিম কোর্টের রায় যেটি বাংলায় দিয়েছিলেন মেজরিটি, যেটা অথর জাজ হচ্ছেন জাস্টিস এবিএম খায়রুল হক। কেমন? ওনার যে রেশিও ডেসাইডেন্ডায় ওনার মতো, উনি যেটার উপর ভিত্তি করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আনকনস্টিটিউশনাল বলেছেন, সেখানেই কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের ভ্যালিডিটি রয়েছে। ওনার জাজমেন্ট থেকেই আমি এটা পড়ে শেষ করে দেব, নিয়ে এসেছি যেখানে সবাই রাষ্ট্র চিন্তা করে। কেমন? উনি যেগুলো বলেছিলেন সেগুলো লাস্ট 15 ইয়ার্সে রাষ্ট্র পরিচালনার মধ্যে আমরা দেখিনি। তো এই ডেমোক্রেসি ওয়াজ প্যারালাইজড। দ্যাট ওয়াজ এ ফেইল্ড ডেমোক্রেসি। যেই যুক্তির মূলে অনেকে বলতে চাইবে যেটা অন্তর্বর্তী সরকার আনকনস্টিটিউশনাল, তাদেরকে আমরা বলি যে আপনারা সেই কেয়ারটেকার গভর্নমেন্ট যে বাতিল রায় 13 অ্যামেন্ডমেন্ট, এটা দেখেন। এখান থেকে পড়ি আমরা। বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ অদৃশ্য করিয়া দিয়াছে কেয়ারটেকার গভর্নমেন্ট। দেখেন যুক্তিটা। সংসদ নাই, মন্ত্রিসভা নাই, জনগণের কোনো প্রতিনিধি নেই, অথচ এই জনগণই যুদ্ধ করিয়াছে, বুকে রক্ত দিয়া বাংলাদেশকে মুক্ত করিয়াছে। এই জনগণকে বর্জন করিয়া এই জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই তর্কিত সংশোধনী একজন প্রধান উপদেষ্টা সহ
অনির্বাচিত 11 জন উপদেষ্টা সমবিব্যহারে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা করিয়াছে। ইহা যেন প্রিন্স অফ ডেনমার্ককে বর্জন করিয়া হ্যামলেটের অভিনয়, যে জনগণ বাংলাদেশ রাষ্ট্র ও ইহার সংবিধানের কেন্দ্রবিন্দু ও চালিকা শক্তি, সেই জনগণকে বর্জন করিয়া প্রজাহীন গোষ্ঠীতন্ত্রের জন্য প্রণীত এই আইনের বৈধতা এই মোকদ্দমায় বিচারের বিষয়বস্তু। তো আমরা বলি দ্যাট ইজ বিফিটিং। লাস্ট 15 ইয়ার্সে এগুলি তো হয়েছে। কেমন? দ্যাট ওয়াজ এ ডিকটেটরিয়াল অলিগার, তাই না? ইটস এ ফেসিজম। তাই যদি হয়, দ্যাট গিভস কনস্টিটিউশনাল ভ্যালিডিটি টু দিস গভর্নমেন্ট। কেমন? এই গভর্নমেন্ট কার মাধ্যমে এসেছে? জনগণের আন্দোলনের মাধ্যমে এসেছে, জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এই গভর্নমেন্ট ফর্ম হয়েছে। এই গভর্নমেন্টকে ভ্যালিডিটি দিয়েছে দ্য পিপলস মুভমেন্ট। যদি জনগণই এই প্রজাতন্ত্রের মালিক হইয়া থাকে। ব্রিটিশ আমলে বাংলার জনগণ পরাধীন ছিল। ভেরি গুড, আমরাও খুব স্বাধীন ছিলাম লাস্ট 15 ইয়ার্স। পরাধীনতার শৃঙ্খল হইতে রক্ষা পাইবার জন্য বাংলার জনগণ পাকিস্তান সৃষ্টি করিয়াছিল। কিন্তু পাকিস্তান আমলেও বাংলার জনগণ প্রকৃত স্বাধীনতার আস্বাদ কোনোদিনই পায় নাই। এরপর লক্ষ জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। বাংলার জনগণ এই প্রথম সার্বভৌমত্ব অর্জন করে, কিন্তু কয়েক বৎসরের মধ্যেই দেশে 2 বার সামরিক শাসন আরোপ করা হয়। বাংলার জনগণ প্রকৃতপক্ষে আবারও নিজেদের সামরিক বাহিনীর নিকট সার্বভৌমত্ব হারায়। দীর্ঘ আন্দোলন শেষে 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়। ইহা ছিল জনগণের বিজয়। জনগণ তাহাদের সার্বভৌমত্ব ফিরিয়া পায়। সিমিলারলি অন 5th of August জনগণ আবার তাদের সভরেন্টি ফিরে পেয়েছে। থ্যাংক ইউ।